জুলাই সনদ আমি মানলাম না, জুলাই সনদ ঠিক হলো না, তাহলে আমার দেশ একদম শেষ হয়ে গেল, এই ধরনের যারা ভাবেন তারা এই জুলাই সনদ নিয়ে বাণিজ্য করতে চান, নিজেদের ফয়দা লুটতে চান। এটা হলো মূল কথা। তারপরে এই সবগুলি আজগুবি জিনিসের মধ্যে সবচেয়ে বড় আজগুবি জিনিস হলো গণভোট এবং তার প্রশ্ন। যে প্রশ্নগুলি করছে এটা তো একটা উদ্ভট প্রশ্ন, একটা প্যাকেজ বানাইছে। আপনি হা দিলে সবগুলি হা, না দিলে সবগুলি না। হয় আমাদের দেশের প্রতি এই লোকটার, এই ডক্টর ইউনূসের কোনো ধরনের শ্রদ্ধাবোধ ছিল, যদি থাকতো উনি একজন প্রশাসনিক প্রধান ছিলেন, সরকার প্রধান। কোনো সরকার প্রধান, বিশ্বের কোনো দেশের কোনো সরকার প্রধান বলতে পারে যে তার দেশটা একটা জালিয়াতির কারখানা? বলতে পারে? উনি বলেছেন। এই দেশের মাটিতে দাঁড়িয়ে, এই দেশের টাকা খেয়ে, ওই যখন উনি বলেছেন তখনও ওনার পেটের মধ্যে যে খাবারটা ছিল ওইটাও এই গরিব মানুষের টাকার খাবার। এটা খেয়ে উনি বলেছেন যে এই দেশটা হলো একটা জালিয়াতির কারখানা। তো এই লোকের ভিতরে তো ওই দিনই আমলা হওয়া উচিত ছিল। বলতে পারে এই লোকটা এই দেশটাকে এতটুকুই ভালোবাসে, এই দেশটাকে উনি এইভাবেই দেখতেন। সেই লোকটাকে দায়িত্ব রাষ্ট্রের প্রধান, কিছু বললেই বলে যখন আলাপ করলে একজন প্রশ্ন তুলে, তাহলে তার বিকল্প আপনার কাছে কে ছিল? আরে তার বিকল্প শাহেদ আলম ছিল, তার বিকল্প মহসিন ভাই আপনি ছিলেন, তার বিকল্প আমি, তার বিকল্প আপনি ছিলেন। আপনারা কেউ এই দেশের এরকম একটা দায়িত্বে বসে বলতেই পারতেন না যে এই দেশটা একটা জালিয়াতির কারখানা। একমাত্র সে বলতে পারছে। তার মতো অযোগ্য লোক রাষ্ট্র পরিচালনার জন্য বাংলাদেশের ইতিহাসে আর আস নাই। সেই লোক দিছে দায়িত্ব, তারা আপনি যেখানে বলবেন হাত দিতে, যেখানে সে হাত দেবে সেখানেই ধ্বংস হবে। স্বাস্থ্য দেখেন না, এখন স্বাস্থ্য দেখা যাচ্ছে, আর দেখবেন কয়েকদিন পরে একটা একটা করে বেরোতে থাকবে। উনি কোন জায়গাটায় সে সফল? এবং গণভোটের রায়কে সম্মান না করলে ধ্বংস অনিবার্য। যদি তাই হয়ে থাকে, দেশবাসী শুধু কি আন্দোলনই দেখবে? এবং এই যে একটি সরকার এলো, 1.5 মাসও হলো না, এখনই কি তাদেরকে চাপে রাখা ঠিক হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমি এখানে আমার নিজস্ব একটা অবজারভেশন আছে। অবজারভেশনটা এরকম যে আমরা বলি না জুলাই একটা আন্দোলন হয়েছে দেশে, জুলাই অগাস্টে একটা আন্দোলন হয়েছে, একটা শাসক গোষ্ঠীর পতন হয়েছে। সেই পতনের সময় যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনকে পরবর্তী সময়ে ওটাকে জুলাই চেতনা বলা হয়েছে, এবং তার সঙ্গে নানা রকম বিষয় যুক্ত হয়েছে। এবং হতে হতে তারপরে একটা ডক্টর আলী রিয়াজদের নেতৃত্বে একটা বইয়ের আকার ধারণ করেছে, কিছু প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবকে জুলাই সনদ বলা হচ্ছে। এখানে 3টা স্টেপ। এক হলো আন্দোলনের সময়কার মানুষের চিন্তা ভাবনা, মানুষের আকাঙ্ক্ষা। দ্বিতীয় হলো জুলাই চেতনা নামে একটা বিষয়কে সামনে নিয়ে আসা। আর তৃতীয় হলো জুলাই সনদ নামে একটা লিখিত কিছু পয়েন্ট আনা। আমার অবজারভেশন হলো এই 3টাই এক না। মানুষের আন্দোলনের সময় যে প্রত্যাশা ছিল, তখন জুলাই চেতনা, তখন সংস্কার, এগুলো মানুষের মাথায় ছিল না, একেবারেই ছিল না। অথচ ওই আন্দোলনের কারণে কিন্তু হাসিনা সরকারের পতন হয়েছে। পতন হওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোক সামনে গজায় গেল, যারা বলা শুরু করলো যে আমরা এই পতনের নেতা, এবং আমরা এই চেয়েছি, আমরা 3 বছর ধরে পাঠচক্র করি, আমরা অত বছর ধরে ওইটা করি, হ্যান করি, ত্যান করি, আমাদের এই যে চিন্তা, এইটাই হলো চেতনা। মানে তাদের চিন্তাটাকে পুরো আন্দোলনের চেতনা হিসেবে তারা কিন্তু সামনে নিয়ে আসলো, এবং ওই সময় প্রতিবাদ করার কেউ ছিল না, ওনারা এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। তারপরে ওই চেতনাটাকে কেন্দ্র করে এই জুলাই আন্দোলনের যারা বেনিফিশিয়ারি হলেন, মানে যারা নাকি আপনার ক্ষমতায় আসলেন অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে, এদের মধ্যে 80% জুলাই আন্দোলন এবং জুলাই চেতনার সঙ্গে সম্পৃক্ত ছিল না। এরা হলো সুবিধাভোগী শ্রেণী, একদম 100% সুবিধাভোগী শ্রেণী। এরা এই আন্দোলনের সঙ্গে ফিজিক্যালি, মেন্টালি, ফিনান্সিয়ালি কোনোভাবেই ইনভলভ ছিল না, ইনক্লুডিং ডক্টর ইউনূস, ওই যে ওনার নূরজাহান বেগম, তারপরে আপনার আরও যারা আছেন, আলী ইমাম মজুমদার আছেন না, কিছু ক্ষুদা বক্স চৌধুরী, এর যারা দেখতেছেন এগুলো সব হলো গিয়ে বেনিফিশিয়ারি। তাদের কোনো ধরনের ইনভলভমেন্ট ছিল না এই আন্দোলনের সঙ্গে। এই বেনিফিশিয়ারিরা আইসা তাদের অবস্থানটাকে, ক্ষমতায় থাকার সময়টাকে দীর্ঘায়িত করার জন্য তারা সংস্কার নামক একটা
উদ্ভট কিম্ভূত কিমাকা জিনিস আইনে বসাইলেন এবং এটা তৈরি করার জন্য কিছু ভাড়াটে অতি মাঝারি মানের বুদ্ধিজীবীকে নিয়ে আসছেন। ডক্টর আলী রিয়াজকে আমি চিনি, খুব ভালোভাবে চিনি। উনি আমার টিচার ছিলেন, আমার ডাইরেক্ট টিচার ছিলেন। আচ্ছা, উনি যখন টিচার ছিলেন উনি ক্লাস ডিপার্টমেন্টের সবচেয়ে জনপ্রিয় টিচার ছিলেন না, ওনাকে আমি খুব ভালোভাবে চিনি। উনি যাকে সঙ্গে করে নিয়ে আসছেন মনির হায়দার, তাকে আমি আরও ভালোভাবে চিনি। উনি আমার সহকর্মী ছিলেন প্রায় 1 দশকের বেশি সময়। এগুলি আমি চিনি, এদের মেধা, এদের নলেজ লেভেল সম্বন্ধে আমার একটা ধারণা আছে। তো এই মাঝারি মানের কিছু লোক আইনা এই দেশে নিয়ে আসলেন, আমদানি করলেন। এরা খাইলো দাইলো এবং ওদের সঙ্গে একটাই শর্ত ছিল যে যতদিন পারো এটাকে টানো। এটা তারা আরও টানতো যদি আর্মি চিফ একটা ধমক না দিত। আর্মি চিফ একটা ধমক দিয়েছিল না যে 1.5 বছরের মধ্যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। ওই ধমকের কারণে ঠিক 18 মাসের মধ্যে নির্বাচন, এরা ভীতু আছে 18 মাসের মধ্যে তারা নির্বাচন দিয়ে মানে সরে গেছে। এই 3টা জিনিস কিন্তু 3 জিনিস, এটা মাথায় রাখবেন আগে। কাজেই জুলাই সনদ এবং জুলাই চেতনা, জুলাই চেতনা এবং আন্দোলনের প্রেরণা, 3 জিনিস, এভাবে ভাবেন। কাজেই জুলাই সনদ আমি মানলাম না, জুলাই সনদ ঠিক হলো না, তাহলে আমার দেশ একদম শেষ হয়ে গেল, এই ধরনের যারা ভাবেন তারা এই জুলাই সনদ নিয়ে বাণিজ্য করতে চান, নিজেদের ফয়দা লুটতে চান। এটা হলো মূল কথা। তারপরে এই সবগুলি আজগুবি জিনিসের মধ্যে সবচেয়ে বড় আজগুবি জিনিস হলো গণভোট এবং তার প্রশ্ন। যে প্রশ্নগুলি করছে এটা তো একটা উদ্ভট প্রশ্ন, একটা প্যাকেজ বানাইছে। আপনি হা দিলে সবগুলি হা, না দিলে সবগুলি না হয়। আমি আপনাকে এক্সাম্পলতে বলি, আবার এক্সাম্পল, বহুবার দিচ্ছি এক্সাম্পলটা, আবার দিই। ধরেন আপনার সকালে আপনি আমাকে দাওয়াত করছেন, ব্রেকফাস্টের টেবিলের মধ্যে অনেক কিছু আছে, কলা আছে, রুটি আছে, ডিম আছে, আবার 1 পেগ মদও আছে, হুইস্কিও আছে। আপনি আমাকে বলেন এই সবগুলি মিলে প্যাকেজ, আপনি যদি খান সবগুলি খাইতে হবে, না খেলে আপনি একটাও খাইতে পারবেন না। আমি কি করবো ভাই? আমি যদি হুইস্কি না খাই, আমি ওই ধর্মপ্রাণ মুসলমান হই, আমি ভাই হুইস্কি খাবো না, হুইস্কি না খেলে কিন্তু আমি না খেয়ে থাকতে হবো। আমার ক্ষুধাও তো লাগছে, তা আমি করবোটা কি বলেন আপনি আমারে? এরা এরকম একটা প্যাকেজ নিয়ে আসছে। এই জন্যই তো বলছেন যে এটা একটা জাতীয় প্রতারণা। বললাম তো ভাই, এরকম উদ্ভট। তারপরে আবার কি করলেন? আমি যখন স্বাক্ষর করেছি তখন তো আমি দেশবাসী কি এজন্যই নিরুপায় হয়েছিল? দেশবাসী তো সবসময় নিরুপায়। দেশবাসীর উপায় কখন ছিল? দেখেন, আমি আর একটা কথা বলি আপনাকে ভাই, এগুলি এই যে ইলেকশনটা তারা করলো, একটা গণভোট দিল। এই গণভোটের ভিত্তিটা কি? গণভোটের ভিত্তি হলো যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। রাষ্ট্রপতির অভিপ্রায়, আদেশটা কে করলো? আদেশটা দিল রাষ্ট্রপতি। আমাদের এখানে আইনজীবী আছেন, রাষ্ট্রপতির কি আদেশ দেওয়ার এখতিয়ার আছে? রাষ্ট্রপতি দেখতেই নেই এরকম আদেশ দেওয়ার। আচ্ছা, তারপরে বললো গণভোটে একটা অধ্যাদেশ করলো। অধ্যাদেশ কিভাবে হয়? অধ্যাদেশ কাকে বলে? পড়েন আপনি 93-এর 1-এ আছে অধ্যাদেশ সম্বন্ধে। অধ্যাদেশ কি হয়, অধ্যাদেশ কখন হয়? রাষ্ট্রপতি বিভিন্ন সময় যদি মনে করেন এই আইনটা এখন করা দরকার, তাহলে করবে। পার্লামেন্ট নট ইন সেশন, তখন রাষ্ট্রপতি দিতে পারে। আমি ধরলাম এরকম পার্লামেন্ট নাই, যে কোনো কারণে হোক উনি অধ্যাদেশ দেবেন। তারপরেই কিন্তু লেখা আছে এটা। তবে শর্ত থাকে, যে শর্তটা কেউ পড়ছে? শর্তটা হলো সেগুলি অধ্যাদেশ হবে যেগুলো আইন হতে পারে। মানে আইন মানে কি? 151 জনের সংসদ সদস্যের ভোটে সিম্পল মেজরিটির মাধ্যমে আইন হয় কিন্তু। আর সংবিধান সংশোধন হয় কত ভোটে? 2/3 দেওয়া। তো গণভোট কি আইন? গণভোট তো আইন না, গণভোট তো পার্লামেন্টের সংবিধানের একটা পার্ট। তো আপনার রাষ্ট্রপতি কি অধ্যাদেশ জারি করে সংবিধানের পার্ট চেঞ্জ করতে পারে? প্রধান তারেক রহমান বলেছেন জামায়াতের চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল। ওনার মূল্যায়ন শোনেন, এইগুলি তুলনা হয় না। একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে আরেকটা পলিটিক্যাল পার্টিকে আপনি এইভাবে তুলনা করতে পারেন না। একটা পলিটিক্যাল পার্টি অনেকগুলি তার লাইন থাকে, অনেকগুলি দিক থাকে, অনেকগুলি দিক থাকে। আওয়ামী লীগের কিছু কিছু ভালো দিক কি ছিল না? ছিল। আওয়ামী লীগের অনেক ভালো দিক ছিল, যেগুলো অর্জন করতে হলে অন্য অন্য পার্টিকে খাবি খাইতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। শুনুন, আমি বলি আপনাকে, চুরি করতেও একটা সাহস লাগে। একজন লোক চুরি করে না, সারাদিন ঘরে বই থাকে। আর একজন লোক অনেক চুরি করে আবার কিছু বানায়। অনেক লোককে আমি বলতে শুনছেন, আওয়ামী লীগ তো ভাই মেট্রো রেলটা করছে না? যারা মেট্রো রেলে চড়ে ওইটা একদম উঠে দেখেন, উঠে ওখানে বলেন আওয়ামী লীগ কি বানাইছে বলেন, দেখেন আপনি কি অবস্থা হয়। যারা নাকি ওই পদ্মা সেতু যায় ওদেরকে বলেন আওয়ামী লীগ কি বানাইছে, এক্সপ্রেসওয়ে বললেন আপনি দেখেন উনি কি হয়। আপনাকে বলবো ঠিক আছে ভাই তুমি নামো, নামে পদ্মা সাঁতরায় যাও।
ভাই একটা জিনিস হলো কি, পৃথিবীতে একটা মানুষ পাবেন না যার সব ভালো, পৃথিবীতে আরেকটা মানুষ পাবেন না যার সব খারাপ, পৃথিবী থেকে একটা পলিটিক্যাল পার্টি পাবেন না যার সব খারাপ, পৃথিবীর একটা পলিটিক্যাল পার্টি পাবেন না যার সব ভালো। কাজে আপনি যখন বলেন তুমি ওর মতো হচ্ছ, তখন আপনি আপনার একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা তুলনা করেন। হয়তো ফ্যাসিবাদী বৈশিষ্ট্যের কথা বলেন, আবার যদি আপনি ফ্যাসিবাদী বলেন, ধরেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ, আমি মানলাম আওয়ামী লীগ অগণতান্ত্রিক। বাংলাদেশে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ যদি আমি বলি, বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন সিস্টেমটাকেই ধ্বংস করে দিছে, কোনো সন্দেহ নাই। তাই যদি আমি বলি, তখন কিন্তু আমি এই প্রশ্নটা করবো, এটা কোন আওয়ামী লীগ? এটা কি 71-এর আওয়ামী লীগ, এটা কি 96-এর আওয়ামী লীগ, নাকি এটা 2014-এর আওয়ামী লীগ? এই তিনটা আওয়ামী লীগ কিন্তু এক না, একই আওয়ামী লীগ, গঠনতন্ত্রে কোনো চেঞ্জ হয় নাই, এক না। দেখেন আমরা যারা মুসলমান আছি, সবার আমাদের কাছে সবচেয়ে বড় মানে জীবন চালানোর জন্য সবচেয়ে বিখ্যাত কোনটা, গ্রন্থ কোনটা? কোরআন শরীফ। কোরআন তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হয়। আপনি মুসলমান, আপনি কোরআন পড়েন, আমি মুসলমান, আমিও কোরআন পড়ি, মহসিন ভাই মুসলমান, শাহেদ আলম মুসলমান, আমরা সবাই একই কোরআন পড়ি। এক কোরআন পড়ে কি একভাবে আচরণ করি? একভাবে আচরণ করি না, ডিপেন্ড করে ব্যক্তিটার উপর। এখন আওয়ামী লীগের গঠনতন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিব কীভাবে পালন করতেন, তাজউদ্দিন সাহেব কীভাবে পালন করতেন, আর শেখ হাসিনা 2024-এ কীভাবে পালন করছেন, পার্থক্য আছে। আবার এই শেখ হাসিনা 96 কীভাবে করছেন, সেটারও পার্থক্য আছে। কাজেই এর টাইম, ব্যক্তি, সময়, ব্যক্তি এবং পরিস্থিতির উপর নির্ভর করে। এত অতি সরলীকৃত বক্তব্য, ওটা ওই যে আমার বাচ্চা বলছে না, বাবা তুমি কিছু বুঝো না, ওইরকম হয়ে গেছে আর কি। জি, জনাব শাহেদ আলম, আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই যে আসলে কি বিএনপি দিন দিন আওয়ামী লীগ হচ্ছে? দেখুন, এটা মাসুদ ভাই একটা ব্যাখ্যা দিচ্ছে, আর আমি আরেকটা ব্যাখ্যা দিব। হ্যাঁ, সেটা হলো যে বাংলাদেশের রাজনীতির যে পোলারাইজেশন, এখানে আইডেন্টিটি পলিটিক্স যদি আপনি করেন, যেটাকে আমরা বলি, একটা হলো ইস্যুভিত্তিক রাজনীতি, আপনি ইস্যুভিত্তিক বিরোধিতা করবেন। আর আইডেন্টিটি পলিটিক্স যদি আপনি করেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে যে ডানপন্থার মতাদর্শের যে উত্থান, সেই ডানপন্থার মতাদর্শের উত্থানের এগেনস্টে আপনি যদি মধ্য ডানপন্থার আরেকটি দলের রাজনীতি করেন, তাহলে রাজনীতির ব্যালেন্সটা থাকবে না। আপনাকে দরকার হলো ডানপন্থার মানে সেন্টার রাইটের যে রাজনীতির উত্থান, সেইখানে আরেকটা রাজনীতি হবে ইদার সেন্টার লেফট, আমি একবারে লেফট বলবো না, মানে বাম বলবো না, সেন্টার থেকে একটু লেফট আর কি। আর জামাত ইসলামও তাদের কট্টর ডান থেকে তারা কিছুটা সেন্টারে এসেছে হিন্দু মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে, যদিও 71-এর ফাড়া তাদের কাটবে না তবুও, এবং নারীদের প্রতি তাদের যে বৈষম্য কাটবে না, কিন্তু তবুও আপাতত মনে হচ্ছে যে তারা চেষ্টা করছে, যে এই জন্য আসিফ মাহমুদ যেটা বলছেন হয়তো ওই ভাবনায় বলছেন। এখন বিএনপি আওয়ামী লীগ হবে কিনা এইটার বিষয়, এখন বিএনপি মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তো মুক্তিযোদ্ধাদেরকে যদি ওনারা সম্মান করেন, যদি শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে যান, আমার সোনার বাংলা শুনলে যদি আমার গুজবাম হয়, লোম খাড়িয়ে যায়, তো তার মানে কি আমি মুক্তিযুদ্ধকে ধারণ করছি। তারেক রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান, তো মুক্তিযুদ্ধকে তিনি ধারণ করছেন। আওয়ামী লীগের পলিটিক্যাল ক্যাপিটাল কটি? 4টি। এক হলো 71-এর অভিভাবকত্ব, সংখ্যালঘুর অভিভাবকত্ব, নারী প্রোগ্রেসিভদের লিডার, আর কালচারাল কি বলে এটাকে, সাংস্কৃতিক জগতের রক্ষা কবচ। তো আওয়ামী লীগ তো নাই, তো নাই বলে কি মুক্তিযুদ্ধ নাই হয়ে গেছে বাংলাদেশ থেকে? সংখ্যালঘু কি নাই হয়ে গেছে বাংলাদেশ থেকে? একদমই না। সাংস্কৃতিক জনগোষ্ঠী কি নাই হয়ে গিয়েছে? নারী স্বাধীনতা কি নাই হয়ে গিয়েছে? এই 4টা আওয়ামী লীগের যে পলিটিক্যাল ক্যাপিটাল, যেটাকে ক্যাশ করে আওয়ামী লীগ রাজনীতি করতো, এদের তো এই সুরক্ষার দায় দায়িত্ব সব বিএনপির ঘাড়ে এসে পৌঁছেছে প্রোগ্রেসিভ দল হিসেবে, সেকুলার রাষ্ট্রের ব্যবস্থার পথপ্রবর্তক হিসেবে। তো এটা করতে গিয়ে যদি কেউ বিএনপিকে আওয়ামী লীগ বলে, তা তারা বলতে পারে এটা তাদের মূর্খতা, বাট আমি মনে করি যে এটাই রাজনীতি।